শুরু করেছে আজ নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে ঘটনাটা পাঠিয়েছি সে থাকে বেলেঘাটায়। তো সে যেরকম করে লিখে পাঠিয়েছে আমি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম প্রদীপ, তার বাড়ি কলকাতার বেলেঘাটায়। আমার বিয়ে হয়েছে যে বাড়িতে, সে বাড়িতে সবাই বেশ ভালো। প্রথমে সেটা জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে এখনও রয়েছে আর কি। সেখানে আমার স্বামী, ভাসুরদার সবাই বড় হয়েছে। পরবর্তীকালে যখন আমি গর্ভবতী হই তখন সেই বাড়িতে আমার থাকতে অসুবিধা হবে এই ভেবে আমার শাশুড়ি ঠিক করে যে একটা ফ্ল্যাট কিনবে আশেপাশে, যাতে আমার কোনো অসুবিধা না হয়। তো আমার যখন 6 মাস, তখন সেই ফ্ল্যাট দেখা শুরু হয়, কারণ আমার সেখানে খুবই অসুবিধা হচ্ছিলো আর কি। তো আমার স্বামী ফ্ল্যাট দেখা শুরু করে এবং একটা ফ্ল্যাট পায়, যে শ্বশুরবাড়ি তার আশেপাশে একটা ফ্ল্যাট পেয়ে যায়। তো একদিন ঠিক হলো আমি, আমার শাশুড়ি আর আমার স্বামী তিনজনে দেখতে যাবো। তো গেলাম। প্রথম যে ফ্ল্যাটটা দেখেছিলাম সেই ফ্ল্যাটটা ছিল 3 BHK, বেশ ভালোই ফ্ল্যাটটা ছিল, পছন্দ হয়েছিল আমার আর আমার স্বামী। কিন্তু বাড়িতে এসে শাশুড়ি বলে যে এই বাড়িটা নেওয়া ভালো হবে না, কারণ আমার বাড়ির পরিবেশটা খুব ভালো লাগেনি। তো আমি আমার স্বামী অতটা খুব একটা পাত্তা দিই না কথাটায়। তো পরের দিন যখন ফাইনাল পাকাপাকি কথা বলতে যাবো, সেদিনকে মানে তিনজনেই গেছিলাম। সেদিনকেও আমার শাশুড়ি সে বাড়িতে ঢুকে বলে যে বাড়ির পরিবেশটা আমার ভালো লাগছে না, এ বাড়িতে কিছু তো একটা আছে, এরকম বলে যাচ্ছিলো। সেই সময় শাশুড়ি যে দালালটা আমাদেরকে ফ্ল্যাটটা দেখাচ্ছিলো সে দালালকে জিজ্ঞেস করে যে এখানে কি এমন কিছু রয়েছে যেটা আপনি আমাদের থেকে লুকাচ্ছেন। তখন সে দালাল আমতা আমতা করতে থাকে এবং সে বলে যে না না, কী থাকবে, কী হবে, কিছুই না। এবার শাশুড়ি ও আমার স্বামী দুজনেই মিলে তাকে চেপে ধরে, কিন্তু সে কিচ্ছু বলেনি, সে একবারের জন্য মুখ খোলেনি। তো আমরা তিনজন মিলে কথা বলি একটু সাইডে গিয়ে যে বাড়িটা ক্যান্সেল করে দেওয়া ভালো, কারণ কোনো রিস্ক নেওয়া যেতে পারে না। এবং সেই বাড়ির একেবারে উল্টো দিকে যে ফ্ল্যাটটা ছিল সেটাও খালি পড়েছিল এবং সেটাও ছিল 3 BHK। তো সেখানে আমরা ঢুকলাম, ফ্ল্যাটটা বেশ ভালোই ছিল। তো সেটাই আমরা ফাইনাল করলাম এবং আগের ফ্ল্যাটটা না নিয়ে আমরা পরবর্তী যে ফ্ল্যাটটা দেখলাম সেই ফ্ল্যাটটাই আমরা ফাইনাল করে নিলাম। তো ফাইনাল করা কিছুদিনের মধ্যে আমরা সেই ফ্ল্যাটে শিফট হয়ে গেলাম। প্রথমে আমাদের সাথে আমাদের শাশুড়ি এসেছিলো, কারণ যেহেতু আমার 7 মাস হয়ে গেছে, তো যাতে আমার কোনো প্রবলেম না হয় সেই জন্য আমার শাশুড়ি আমার সাথে এসেছিলো। তো প্রথম 2 মাস বেশ ভালোই ছিল, কিছুই হয়নি সেরকম। তো একদিনকে আমার শাশুড়ি সকালে ঘুম থেকে উঠে জল খাবার খাচ্ছে, সেই সময় হঠাৎ করে বলে যে কাল রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে মনে হলো যে কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আমি উঠলাম কিন্তু কেউ নেই, পুরো ঘর ঘুরলাম কিন্তু কোথাও কিছু নেই, কিন্তু আমি শুনতে পারছিলাম যে কেউ আমার নাম ধরে ডেকেই যাচ্ছে। আমি সেই মানে শব্দটার, যে নাম ধরে ডাকছে সেই শব্দটার পেছন পেছন যাচ্ছিলাম, কিন্তু কোথাও কিছুই দেখতে পাচ্ছি না। আমি এসব শুনে অত বিশেষ পাত্তা দিলাম না, কারণ আমি এসব বিশ্বাসই করি না। এই ঘটনার আরও বেশ কয়েকবার, মানে ঘটনার পরে আরও বেশ কয়েকবার শাশুড়ি এইসব কথা বলতো, যে দুদিন থেকে থেকেই বলতো যে আমি আজকে এরকম শুনলাম, আমি আজকে এরকম শুনলাম, এরকম বলতো। প্রায় 1 সপ্তাহ এরকম চলার পরে একদিনকে সকালে আমার স্বামী বলছে যে জানো গতকাল রাতে কী হয়েছে। আমি বললাম কী হয়েছে। তখন সে বলছে যে আমি রাতে উঠেছিলাম বাথরুম যাবো বলে, আমি শুনতে পাচ্ছিলাম যে আমাদের ঘরের বাইরে কেউ একটা হাঁটাচলা করছে, খুব ভারী জুতো পরে হাঁটলে যেরকম শব্দ হবে সেরকম শব্দ হচ্ছিল। রাত তখন 3টে বাজে। অত রাতে কে এসছে সেটা দেখার জন্য আমি দরজায় গেলাম আই হোল দিয়ে দেখবো বলে, কিন্তু কোথাও কিছু নেই। উল্টো দিকে দরজাটা, মানে উল্টো দিকে যে ফ্ল্যাটটা ছিল যেটা আমরা প্রথমে দেখার জন্য এসেছিলাম, সেই ফ্ল্যাটের দরজাটা দেখি আস্তে করে খুলে গেল। ঘরের ভিতরে ঘুটঘুটে অন্ধকার, হাঁটার শব্দ হচ্ছে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। তারপর দেখি ধড়াম করে দরজাটা বন্ধ হয়ে যায়। আমার গাটা কীরকম ভারী হয়ে এসেছিলো, গাটা ছমছম করছিল আমার। সেই জায়গায় আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, সেই জন্য আমি চলে আসি। এবার এই ঘটনা কিছুদিন পরে পুরো ফ্ল্যাটে লোডশেডিং হয়ে যায় একদিন। তো তাই জন্য কিছু মানুষ ফ্ল্যাটের ছাদে চলে গেছে, গরমকাল তো ফ্ল্যাটে নিজের ঘরে শোয়া তো একবারেই সম্ভব নয়, আর ছাদে হাওয়া দিচ্ছে সেই জন্য অনেকেই ছাদে চলে গেছে। আমি, আমার শাশুড়ি, আমার স্বামী তিনজনে গেছিলাম। একটা মাদুর পেতে শুয়ে আছে, বিশাল বড় ছাদ, তো অনেক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে আর কি। তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একটা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না, পায়ের শব্দই শুনছি শুধু, কিন্তু কাউকেই বলিনি আমি। 5 মিনিট পরে আমার স্বামী উঠে বসলো ধরাম করে। সে আমাদের বলল যে তোমরা কি কিছু দেখতে পেলে? একটা কালো ছায়া আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে।
আমি তখন বললাম যে হ্যাঁ, এটা আমি দেখতে পাইনি কিন্তু আমি ফিল করেছি। তখন আমার শাশুড়ি আমায় বলে যে তুমি ঘরে চলে যাও, তোমার এখানে থাকা ঠিক হবে না। তখন আমরা কী করলাম, আমি তাদের বললাম যে না, আমার তো একা ঘরে যেতে ভয় লাগছে। তখন আমার সাথে তারাও দুজনে চলে এলো ঘরে। তো এর কিছুদিনের পরেই আমাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আমার বাচ্চা হয়, একটা ছেলে হয়েছে আমার। তো যখন আমি আমার ছেলেকে নিয়ে যখন বাড়িতে ফিরে আসি, যেদিনকে আমি বাড়িতে ফিরেছি তারপর দুদিন পর থেকেই আমার শাশুড়ির মারাত্মক শরীর খারাপ। মানে এতটাই শরীর খারাপ যে সে কথা বলা তো দূর, সে চোখ খুলে তাকাতে পারছে না, একবারে একভাবে বিছানায় শুয়ে রয়েছে। ডাক্তার ডাকা হয়েছে কিন্তু কোনোভাবে কোনো কাজ হয়নি ডাক্তারের ওষুধে। 5 দিন বিছানায় একভাবে পড়েছিল। 5 দিনের মাথায় আমার শাশুড়ি মারা যায়। তারপর শ্বশুর আসে আমাদের বাড়িতে ফ্ল্যাটে। সে এসে এতটাই ভেঙে পড়ে যে সে তার বউয়ের দেহটাকে আগলে বসেছিল একটা ঘরে। প্রায় অনেকক্ষণ ধরে একটা ঘরে সে বসে রয়েছে। যখন সে বসেছিল তখন তার মনে হচ্ছিল যে তার চারপাশে কেউ ঘোরাফেরা করছে, কিন্তু সে ছিল খুবই সাহসী, তাই সে অত বিশেষ পাত্তা দেয় না। এবার সে ওরকম করে এক নাগাড়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। তখন সে স্বপ্নে দেখে যে একটা কালো ছায়ামূর্তি এসে তার বউয়ের চুলের মুঠি ধরে নাড়াচ্ছে, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, এরকম করে নাড়াচাড়া করছে। এবার সে আমার শাশুড়ি শরীরে সেই কালো ছায়ামূর্তিটা ঢোকার চেষ্টা করছে। শাশুড়ি অনেক নিজেকে চেষ্টা করছে নিজেকে বাঁচানোর, কিন্তু সে ব্যর্থ হচ্ছে, বারবার সে ব্যর্থ হচ্ছে। অবশেষে আমার শাশুড়ির শরীরে সেই কালো ছায়ামূর্তিটা ঢুকে যায় এবং তারপরেই আমার শাশুড়ির মৃত্যু হয়। এবার সকালে তার সমস্ত কাজ সম্পন্ন করা হয়। শ্রাদ্ধের কাজ হওয়ার আগে আমার শাশুড়ি রোজ একবার করে আমার স্বপ্নে আসতো আর বলতো যে আমার নাতিটাকে সাবধানে রাখিস মা। আবার পরক্ষণেই দেখতাম যে একটা কালো ছায়া এসে আমার ছেলের গায়ে হাত বোলাচ্ছে। তার ভয়ঙ্কর হাত দিয়ে, ধারালো হাত দিয়ে, বড় বড় নখ আর খুবই নোংরা সেই হাত, সে আমার ছেলের গায়ে হাত বোলাচ্ছে আর আমার দিকে ঘুরে বলছে যে তোর ছেলেকে আমাকে দিয়ে দে, আমি তোর ছেলেকে নিয়ে যেতে চাই। প্রথমে 2-3 দিন এরকম আমি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি অত বিশেষ পাত্তা দিতাম না, কারণ আমি সব বিশ্বাস করতামই না। আমি ভাবতাম কোনো বাজে স্বপ্ন দেখছি, ব্যাস এটাই। কিন্তু যখন এই স্বপ্নটা আমি প্রায় দিন দেখতে শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে এটা ঠিক না। কিছু তো আছে যার জন্য আমি এরকম দেখলাম, যার জন্য আমার শাশুড়ি মারা গেল, যার জন্য সব কিছু হলো। তো একদিনকে আমি একটা তান্ত্রিকের কাছে গেলাম আমার ছেলেকে নিয়ে। তান্ত্রিকটা আমাকে দেখেই বলে দেয় যে বস এখানে। আমি বুঝতে পেরেছি তোরা কিসের জন্য এসেছিস। তারপর সে আমাদের থেকে কোনো কথা না শোনার আগেই দুটো তাবিজ বানায়। তাবিজ দুটো আমাদের চোখের সামনে বানায় এবং বানিয়ে দুজনকে দেয়, আমাকে এবং আমার ছেলেকে, বলে যে তুই একটা পর, তোর ছেলেকে একটা পরিয়ে দে। এরপরে সে সব কিছু আমার থেকে জানে। আমি সব কিছু তাকে বলি প্রথম থেকে একদম। তখন সে বলে আমি জানি। তারপর সে বলে যে তাবিজটা কোনো দিন খুলবি না, ভুল করেও খুলবি না, যদি খুলিস তাহলে কিন্তু খুব বিপদ আছে। তারপর সে বলে যে তোর শ্বশুর যেদিনকে তোর শাশুড়ি মারা গেল, সেদিনকে যে স্বপ্নটা দেখেছিল ঘুমিয়ে ঘুমিয়ে, সেটা কোনো স্বপ্ন নয়। এই যে স্বপ্নের মধ্যে দিয়ে যেটা দেখেছিল সেটা সত্যি তোর শাশুড়ির সাথে হয়েছে, এবং সে আত্মাটা তোর শ্বশুরকে দেখিয়েছে যে সে কী করতে পারে। এরকম তোর যদি আরও বেশি কিছুদিন দেরি করে ফেলতিস তাহলে কিন্তু এক এক করে তুই তোর পুরো পরিবারকে হারাতিস। তুই ঠিক করেছিস যে বেশি দেরি করিসনি। এরপরে বলে সে ঠিক আছে, আর কোনো ভয় নেই, তুই বাড়ি চলে যা, মনে রাখবি তা বেশি যেন তোদের হাত থেকে না খুলে যায়। তারপর আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি চলে এলাম, কিন্তু আমার কৌতূহল যাচ্ছে না যে এখানে কী রয়েছে। আমি তারপর আমাদের ফ্ল্যাটের পাশেই একটা কাকিমা থাকতো, তার সাথে আমি মাঝে মাঝে কথা বলতাম আর কি। তো তাকে আমি সব কিছু বললাম। সে কথাটা শুনে খুব বেশ ঘাবড়ে যায় এবং তারপর সে বলে যে এই ফ্ল্যাটে নাকি যে ফ্ল্যাটটা আমরা আগে প্রথমে দেখেছিলাম, সে ফ্ল্যাটটাতে একটা মহিলা থাকতো, সেটা স্বামী, শ্বশুর, শাশুড়ি সবার সাথে থাকতো এবং মহিলাটার ওপর নাকি খুবই অত্যাচার করা হতো। একদিনকে সেই মহিলাটা গলায় দড়ি দেয় এবং তার পেটে বাচ্চা ছিল, সে প্রেগনেন্ট ছিল এবং সে ওই রকম অবস্থাতেই গলায় দড়ি দেয়। সে মারা যায় এবং মারা যাওয়ার পরেই তার শ্বশুর শাশুড়ি এতটাই নির্দয় ছিল যে তার কোনো শ্রাদ্ধের কাজ করেনি। সেজন্য তারা ওই ফ্ল্যাট ছেড়ে চলে যায়, কিন্তু তার কোনো কাজ করেনি।
তারপর থেকেই সেই মহিলার মানে দেহ এখানে ঘুরে বেড়ায়। এই মহিলার মানে যে দেহটা রয়েছে, সে সবসময় এই ফ্ল্যাটে যারাই আসতো, তাদের যদি কোনো ছোটো বাচ্চা থাকতো, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। তো তারপর থেকে অনেকে অনেক রকমভাবে পুজো করেছে যাতে সেখানে কিছু না হয়, কারণ এখানে কেউই থাকতে পারছিল না, কিন্তু কোনোভাবে কোনো ফল হয়নি। তো এরপর থেকে আমি আমাদের ফ্যামিলির সাথেই থাকি, মানে যে আমাদের পৈতৃক বাড়ি রয়েছে, আমার শ্বশুর শাশুড়ি যে পৈতৃক বাড়ি রয়েছে, জয়েন্ট ফ্যামিলি, সেখানেই আমরা থাকি। আর কোনো প্রবলেম নেই, এখন আমরা ভালোই আছি, আমাদের ছেলেও ভালো রয়েছে। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে চ্যানেলটা শেয়ার করে দিন। আশা করি তাদেরও ভালো লাগবে। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন আমাদের pretlok00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।